আমরা হলাম ভ্রমণপ্রিয় বাঙালি, আর শীতকালে বেড়াতে যাওয়া তো জমেই যাবে। তাই ভাবলাম যে এমন জায়গায় যাওয়া যাক যেখানে শীতকালে ঠান্ডা কিন্তু গ্রীষ্মকালে খুবই গরম। এমন এক জায়গা যেখানে থাকবে পাহাড়, থাকবে রোপওয়ে, থাকবে ঘোড়ার গাড়ি এবং সঙ্গে তো থাকতেই হবে শান্তি। আর সেই জায়গাটি হলো রাজগীর বিহার। আমরা বুদ্ধগয়া দেখে সমস্ত দর্শন করে মন্দির, সমস্ত কিছু টেম্পেল মনেস্ট্রি দেখে আমরা এবার রাজগীরের পথে রওনা দিয়েছি। এই যে হচ্ছেন আমাদের ড্রাইভার, আর আমার মা দিদুন আর এই যে আমার বাবা, সবাই মিলে রাজগীরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বুদ্ধগয়া থেকে রাজগীর যাওয়ার পথে পড়বে দশরথ মাঝির দ্বারা নির্মিত পাহাড় কেটে তৈরি রাস্তা। দশরথ মাঝি ২৬ বছর ধরে একা একটা ছেনি এবং হাতুড়ি দিয়ে পাহাড়টি কাটে এবং রাস্তা তৈরি করে, তাই তাকে माउंटेन मैनও বলে। आपका नाम क्या है दादा? दशरथ मांझी का बेटा है क्या? हाँ, हम लड़के हैं। पहाड़ी सकेत रास्ता तो आने जाने में बहुत मुश्किल था। हाँ। है ना? हमारे पिताजी बहुत गरीब था, तो हमारे पिताजी जंगल चल दिए। तो जंगल जाने के बाद में हमारा माँ जो खाना लेके जा रहा था, पहाड़ चढ़ने पड़ा तो उनमें घाड़ा टकरा कर पहाड़ में फूट गया। हमारे पिताजी आया, देखा क्या हुआ, तो घाटी में टकरा कर फूट गया, पानी गिर गया, खाना गिर गया। फिर देख करके हमारे बाबू 3 बकरी बेच के उजिरगंज बाजार से छेनी हथौड़ी ला के यही काम करने लगा। सोचा कि हमारा पत्नी के घाड़ा फूटा संताप के चक्कर, इस वजह से 3 बकरी बेच के छेनी हथौड़ी से काम लगाया, तो सबका दिया कि पागल हो गया, पागल बना दिया उसको। सजेवार के आदमी, उसका घर के भाई लोग, बाप माई सब कर दिया कि पागल है। इसको क्या मजदूरी करता, बाल बच्चा खिलाते और दिन भर पहाड़िया में लगल। ऊपर ठाल लिया कि जितना समय लगे उतना समय में हम रास्ता को बना दें। स्मारक है तो यहाँ महीना दिन से मोटर खराब है, और जो 2 बत्ती घाटी में लगा है भावर लेस बड़का, वो भी खराब है। जितना बत्तियाँ यहाँ के है सभी खराब है। तो कोई ध्यान नहीं, वो वीडियो को नहीं ध्यान है, न एसडीओ के, न डीएम से तो खबर दिया है क्या करेगा, और न मुखिया के ध्यान है कि यहाँ पर क्या हुआ। देखना न चाहिए कि कहाँ है। कोई नहीं। पानी के देखिए अभाव है, देखो आरो चाहती रखल, कोई सुविधा नहीं है, नहीं कुछ सुरक्षा नहीं है, कोई ऐसी करने वाला कोई नहीं है, कोई फंड नहीं आ रहा है, कोई फंड नहीं है, कोई एक पैसा अपना सरकार का ला दो। बोलिए जो तकलीफ है बोलिए। यहाँ जो देखभाल बाढ़ शोर पूजा पाठ कराते हैं हम, लाके बना दिया, बाकी बहाल तो नहीं किया किसी के, इसलिए हम दिन भर यहीं रहते हैं। यहाँ हर 11 को हम प्रवचन कराते हैं, 10 लोग आता है हर 11 को, उसका खाना खुराक देने को। এবার আমরা চলে যাচ্ছি রাজগীরের পথে। বুদ্ধগয়া থেকে রাজগীর এর দূরত্ব 80 কিলোমিটার। আপনাদের 1.5 ঘন্টা থেকে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এই যে আমাদের যে বাঁ দিকে দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে ম্যানেজার, তার কন্ট্যাক্ট নাম্বার এই স্ক্রিনে দেওয়া আছে বা এখানে এই লেখা আছে।
এই যা লেখা আছে দেখুন, বুদ্ধ ধর্মাঙ্কুর সভা বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন থেকে তৈরি। এটা হচ্ছে বেঙ্গল বুদ্ধিস্ট টেম্পল। এই টেম্পলের পিছনেই আছে থাকার জায়গা। এই থাকার জায়গাতে আপনাদের খাওয়াটা মিলবে না ঠিকই, কিন্তু আপনারা সব রকম ফেসিলিটি পাবেন এবং এর বাইরে বেরিয়ে সব রকমই খাওয়ার জন্য দোকান আছে। এই হচ্ছে সেই রুম, এর মধ্যে আমাদের সঙ্গে কথাবার্তা হলো এবং এই রুমগুলো দেখুন খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। গরম জলের জন্য এখানে গিজারও আছে, বেসিন আছে, মোটামুটি ভালো, খারাপ নয়, যথেষ্ট ভালো। বাইরে যে ভারত সেবাশ্রমে আমরা ছিলাম তার থেকে অনেকটাই ভালো। আর তার সঙ্গে আমাদের বালিশ দেওয়া আছে আর গদিও দেওয়া আছে, দেখুন কত নরম। আর রুমগুলো ভালো, খারাপ নয়। আর এই কম্বল দিয়েছে আর 800 টাকা করে ভাড়া এই রুমগুলো। আর আপনারা যদি চান এখানে 200 টাকারও রুম আছে, যেরকম চাইবেন সেরকমই আছে। এই একটা রুম, আর একটা রুম আছে আমাদের, যেহেতু 4 জন মানুষ 2 জন করে শোবে। আর এই একটা রুম, দুটো রুমই খুবই ভালো এবং খুবই বড় রুম। দুটোরই পায়খানা বাথরুম খুব ভালো, সব ঘরে গিজার আছে, গরম জলের সুবিধা আছে, এই যে গরম জলের সুবিধা আছে এখানে। আর তার সঙ্গে এই যে বেসিন। আজকে হচ্ছে 6 জানুয়ারি 2025। আমরা আজকে রাজগীরের সাইট সিনের উদ্দেশ্যে রওনা দেবো। এখন ঘড়িতে বাজছে 8:30। আমরা সবাই রেডি হয়ে গেছি যে বুদ্ধিস্ট টেম্পল, বেঙ্গল বুদ্ধিস্ট টেম্পলের ঠিক উপরে একদম 3 তলায়। তা আপনারা দেখুন সেই 3 তলা থেকে রাজগীরের চারিদিকের কিছুটা অংশ দেখা যাচ্ছে। চারিদিকে কুয়াশা, আজকে প্রচণ্ড কুয়াশা। টেম্পারেচার 14 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড ঠান্ডা আর চারিদিক কুয়াশায় ভর্তি। দেখুন যে রাস্তাটা দূরের আছে একদম কুয়াশায় ঢেকে গেছে, কিন্তু কাছকেতে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু দূরেতে একদম কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে আমাদের ঘোড়ার গাড়ি করা হয়েছে, এই যে ঘোড়াটা। এখানে ঘোড়ার গাড়ি ছাড়া কিছু চলে না আর প্রচণ্ড কুয়াশা আজকে। আমরা এখন যাচ্ছি বিশ্ব শান্তি স্তূপে। এই যে আমরা এখন ঘোড়া থেকে নামলাম। রোপওয়েতে যদি অনলাইনে টিকিট কাটতে চান তাহলে দুপুর 3টের মধ্যে একদিন আগে টিকিট বুক করতে হবে। আর যদি আপনারা চান অফলাইনে কাটবো তাহলে সকাল 9:30টার সময় থেকে টিকিট পাওয়া যায়। টিকিটের মূল্য হয় 120 টাকা আর ফরেনার্সের হয় 250 টাকা পার হেড। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তাই এবারে আমরা সবাইকার হাতে টিকিট রেখে আমাদের এন্ট্রি করতে দেবেন। এই যে গেট কিপার দাঁড়িয়ে আছে, এই যে আমাদের টিকিট, এই যে আমাদের এন্ট্রি হয়ে গেল, এন্ট্রি করে নিলাম। এবার যাচ্ছি রোপওয়ের দিকে। রোপওয়ে কমপ্লেক্সে চলে এসেছি, এবারে আমরা এন্ট্রি করছি রোপওয়ে কমপ্লেক্সের মধ্যে। আপনারা যদি রোপওয়েতে আসেন তাহলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আসবেন, নাহলে কিন্তু এখানে দেখুন প্রচণ্ড লাইন হয়ে যায়। আমরা সকাল সকাল এসেছি, এই দেখুন লাইন, আমরা এই লাইনের পরে আছি। অনেক সকাল এসেছি, এখন ঘড়িতে আমাদের বাজছে 9:40, তাতেও অনেক লাইন আছে। আর একটা রোপওয়েতে 8 জনের বেশি বসা যায় না। আমরা এবার বিশ্ব শান্তি স্তূপের দিকে যাচ্ছি রোপওয়েতে করে। ওই যে দেখতে পাচ্ছেন বিশ্ব শান্তি স্তূপ, ঠিক ওইদিকে।
এই যা বুদ্ধের সেই সোনালী রঙের খুব সুন্দর মূর্তিটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কোনো দিকে ঘুমোচ্ছেন, কোনো দিকে মেডিটেশন করছেন, এইরকম করেই এই বিশ্ব শান্তি স্তূপটা বিভিন্ন রকম মূর্তি দিয়ে তৈরি। বিশ্ব শান্তি স্তূপ দর্শন হয়ে গেল, এবার আমরা বিশ্ব শান্তি স্তূপের একদম পাশেই একটা আছে মিউজিয়াম, সেই মিউজিয়ামে আমরা যাব। এবার সেই পাশের যে মিউজিয়ামটা আছে সেখানে চলে এসেছি। এইখানে ফটোগ্রাফি মানা আছে, তাই আমরা ভেতরের ছবি দেখাতে পারবো না, তাই আমাকে এখানেই বন্ধ করতে হচ্ছে ভিডিওটা। আমরা এবার বিশ্ব শান্তি স্তূপ দর্শন করে চলে যাচ্ছি ঘোড়াকাটোরার উদ্দেশ্যে। তাই বিশ্ব শান্তি স্তূপ থেকে যেতে গেলে আবার সেই রোপওয়ে করেই আমরা কিন্তু চলে যাব নিচে। বিশ্ব শান্তি স্তূপ থেকে আসার রাস্তা হচ্ছে এইটা, এবং তার পাশেই আপনারা দেখতে পাবেন এইটা হচ্ছে ঘোড়াকাটোরা যাওয়ার রাস্তা। আমরা এখন ঘোড়াকাটোরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তা আপনাদের টোটো করতে হবে। টোটো করে আপনারা এখানে প্রতিজনের পার হেড করে পড়ছে 100 টাকা করে। তো 100 টাকা করে এই টিকিট লাগে। 100 টাকা করে পার হেড টিকিট দিয়ে আপনাদের ঘোড়াকাটোরার উদ্দেশ্যে রওনা দিতে হবে। সেটা আপনারা টোটো করেও যেতে পারবেন, আর তার সঙ্গে টোটো করে যাওয়ার পথে আপনাদের এই পাশেতেই পড়বে টিকিট ঘর। পার হেড এখানে টিকিট আছে 10 টাকা করে টিকিট। 10 টাকা করে টিকিট কেটে আমরা চলে যাব ঘোড়াকাটোরার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি ঘোড়াকাটোরায়। তাই ঘোড়াকাটোরা আসতে গেলে আপনাদের রাস্তা প্রচণ্ড খারাপ 1 নম্বর, আর 2 নম্বর আপনাদের যখন টোটো করবেন তখন টোটো করার সময় একটা কথা অবশ্যই মনে রাখবেন যে পার হেড ভাড়া কিন্তু 100 টাকা করে, কিন্তু ওরা অনেক রকম কথা বলবে, আপনাদের কাছে বেশি নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনারা সেটার দিকে আপনাদের 100 টাকা করে ভাড়া, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আপনারা যদি চান এখানে বোটিং করতে পারেন, বিভিন্ন জন বোটিংও করছে। ওই দেখুন সব ওই দূরেতে সব বোটিং করছে, ওই দিকে দূরে ওই বোটিং করছে, কিন্তু আমরা বোটিং করব না, আমাদের হাতে বেশি সময় নেই, সেই জন্য আমরা বোটিং করব না, সেই জন্য চলে যাব। ওই দিকে আছে বুদ্ধ দেবের মূর্তি, তিনি জলের মাঝখানে মেডিটেশনে আছেন। আপনারা যদি চান বোটিং করতে পারেন, কিন্তু আমরা বোটিং করব না। জলের কালারটা কিন্তু একদম সবুজ এবং দারুণ পরিষ্কার, দেখুন কতটা পরিষ্কার জলের কালার। আর সেই তার মাঝখানে বুদ্ধদেব। আমরা ঘোড়াঘাটা থেকে চলে এলাম এবং নেমে পড়েছি। আমরা আবার ঘোড়ার গাড়ি থেকে চেপে পড়লাম। আমরা এখন চলে এসেছি চ্যারিয়ট হুইল মার্ক অ্যান্ড সেল ক্যারেক্টার দেখতে। তা এইখানের ঘটনাটা যদি আপনারা শুনতে চান, তাহলে আপনাদের প্রথমে বলতে হবে যে এটা সেই মহাভারতের সময় 4th সেঞ্চুরি থেকে 5th সেঞ্চুরিতে, এটা মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন গেছিলেন তখন সেই রথের যে চাকা, সেই রথের চাকার দাগটা একদম পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। দেখুন যে একটা রথের চাকা, ওইদিকে একটা চাকার এরকম পুরো দাগ চলে গেছে পুরোটা। তা এই রথের চাকার দাগ আপনাদের যদি বলি তাহলে নর্থের দেখতে পাওয়া যাবে, ভারতবর্ষের নর্থেও দেখতে পাওয়া যাবে, প্লাস আমাদের এইখানে যারা এখানে ঘুরতে এসেছি রাজগীর, এই রাজগীরেও দেখতে পাওয়া যাবে, বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রথের চাকার দাগ একদম দুদিকেই আছে। এই মহাভারতের যখন যুদ্ধ হয়েছিল তখনই এইরকম রথের চাকার দাগ পড়েছিল, সেই রথের চাকার দাগ এখনো পর্যন্ত কিন্তু আছে। আর এটা কিন্তু পাথরের ওপরে, কোনো রকম মাটিতে নয়, পুরোটা এটা কিন্তু পাথর একদম। মহাভারতের সময়কার শঙ্খলিপি এখনো দেখুন পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে একদম স্পষ্ট আছে দেখুন, তখনকার দিনের লেখা।
এখনকার দিনে এখনো পর্যন্ত সেই লেখা, কি লেখা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। দেখুন তখনকার দিনে সেই লেখা এখনো পর্যন্ত সেই লেখা আছে, সেই লেখা এখনো পর্যন্ত আছে। সেই শঙ্খলিপি তখনকার দিনে 4th থেকে 5th সেঞ্চুরির মহাভারতের সময়কার। আমাদের সেই রথের চাকার দাগ দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বিম্বিসার রাজার জেল দেখতে। জেলের সেই ধ্বংসস্তূপ দেখা হয়ে গেল। এবার আমরা এখন সোন ভান্ডার দেখতে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি সোন ভান্ডার দেখতে। তাই সোন ভান্ডার এর দরজা এখনো পর্যন্ত নাকি খোলা সম্ভব হয়নি, কারণ সেই যে আপনাদের দেখালাম না সেই রথের চাকার দাগের ওখানে আপনাদের পুরনো দিনের লিপি লেখা আছে, সেই লিপি নাকি পড়েই এই সোন ভান্ডারের দরজা খোলা হয়। এই দেখুন সেই সোন ভান্ডারের ইতিহাসটা আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং পড়তেও পারবেন। 1995 সালে এইটা পুরো ইতিহাসটা এখানে খচিত করা হয়েছে। দেখুন সেই অপূর্ব অসাধারণ কত বড় সেই সোনার ভান্ডারটি। এই সোনার ভান্ডার বিম্বিসারের ঠিক জেলের পাশেই এই সোনার ভান্ডার। ঠিক ওই রাস্তাটা দিয়ে জরাসন্ধের সঙ্গে যে বিম্বিসারের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ স্থানটি দেখতে পাবেন আপনারা। আমরা আর যাইনি, এই যে মাটির কাঁচা রাস্তাটা চলে যাচ্ছে বাঁ দিক দিয়ে, সেই বাঁ দিক দিয়ে রাস্তাটাই দিয়ে চলে যায়। আমরা যাইনি, আমাদের যেহেতু সময় হাতে খুবই কম তাই আমরা যাইনি। আবার আমরা নেক্সট যে ঘোরার জায়গা সেটাতে চলে যাব। আমরা এখন চলে এসেছি মণিয়ার মাঠে। এটা ঠিক বিম্বিসারের সোনার ভান্ডার যেটা বলবেন সেটা ঠিক পাশে। তাই মণিয়ার মাঠটা মহাভারতের একটা পবিত্র ধাম ছিল। তাই সেই সময় মহাভারতে যখন খনন কার্য করা হয় তা সেই খনন কার্যের ফলে প্রচুর এখানে নাগনাগিনীর মূর্তি পাওয়া যায়। আমরা এখন এসেছি রাজা জরাসন্ধের প্রতিমা দেখতে। তা রাজা জরাসন্ধ কীরকম দেখতে আপনারাও আমার সঙ্গে দেখতে লাগেন। রাজা জরাসন্ধ কীরকম ছিলেন। আমরা এখন চলে এসেছি ব্রহ্মকুণ্ডতে। এটা এখানে গরম জল মানে মাটি থেকে অটোমেটিকই বেরিয়ে আসছে, আপনা আপনি বেরিয়ে আসছে। তা সেইটা দেখতে আমরা চলে এসেছি। এবার এই হচ্ছে সেই গরম কুণ্ডুর জায়গা। এই যে দেখতেই পাচ্ছেন এইখানে সবাই নিচে চান করছেন সব, আর ওর ভেতরে আছে ব্রহ্মকুণ্ড। এইটা হচ্ছে সেই ব্রহ্মকুণ্ড। আমাদের এবার দেখা হয়ে গেল কৃষ্ণকুণ্ড বা ব্রহ্মকুণ্ড, আপনাদের সামনে দেখালাম আপনাদেরকে। তা এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট যে জায়গায়। আমরা এখন বীর আয়তন মিউজিয়ামে। এখন ঘড়িতে বাজছে 3টে। আমরা চলে এসেছি বীর আয়তন মিউজিয়াম। এই বীর আয়তন মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাদের প্রথমে টিকিট কাটতে হবে। তাই সেই টিকিট কাটার ঘরটি হচ্ছে এইটা, 25 টাকা করে আর 50 টাকা করে। 3 বছর থেকে 10 বছর পর্যন্ত যাদের হবে তাদের জন্য হচ্ছে 25 টাকা, আর আমাদের হচ্ছে মানে নর্মাল যারা 10 বছরের উপরে তাদের হবে 50 টাকা। সামনে দেখতে পাচ্ছেন মিউজিয়ামের দরজা। তা মিউজিয়ামে আমরা এবার যাচ্ছি। তা এই যে আমাদের টিকিট, এবার এই টিকিট দেখিয়ে এবার আমরা মিউজিয়ামে ঢুকছি। সামনে আমরা এখানে যাই দেখছি সবই মহাবীরের, তার যা জীবনের যা যা ছবি সেটি এখানে তুলে ধরেছেন।
আর আমরা সেই দেখতেই মিউজিয়ামে এসেছি। চলুন দেখে নিয়ে যাক সব কিছু। আর এই কত সুন্দর সাজানো আছে দেখুন, ভগবান বুদ্ধকে মাঝখানে রেখে তার মন্দির। এই যে আমাদের এবার মিউজিয়াম দেখা হয়ে গেল। এবার এই দিক দিয়ে আমরা চলে যাব বাইরের রাস্তা। এবার আমরা তার পাশেই থাকা একটা মন্দির, সেই মন্দিরে আমরা ঢুকছি এবং আপনাদেরও দেখাতে থাকছি। মন্দিরটি অসম্ভব সুন্দর দেখতে, আর চারিদিক দেখুন কত সুন্দর গাছ দিয়ে ঘেরা। এটা হচ্ছে ভগবান মহাবীরের মূর্তি, আর এখানে জৈন ধর্মের যারা পূজারক তারা বসে প্রার্থনা করেন। আমরা এখন চলে এসেছি জাপানিজ টেম্পেলে। তাই জাপানিজ টেম্পেলটা দেখতে অসম্ভব ভালো। একটা ছিল বুদ্ধগয়াতে জাপানিজ টেম্পেল, আবার আপনার আছে রাজগীরেতেও একটা জাপানিজ টেম্পেল আছে। আমি শ্রীকান্ত, আমি শর্মিষ্ঠা। আমাদের চ্যানেল দেখছেন মমস রেসিপি অ্যান্ড ট্রিপ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল, এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।